আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়েশই কেবলমাত্র থাকতো তাহলে 24-এর জাতীয় নির্বাচনে আমাদেরকে 5 কোটি করে টাকা এবং 10টা আসনের অফার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। আমাকে 7 মাস কারাগারে রাখা হয়েছিল, সলিটারি কনফাইনমেন্টে টর্চার করা হয়েছিল, আলো বাতাস দেখি নাই 7 মাস, শুধু কারোর সাথে কথা বলতে পারি নাই, খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অফার করা হয়েছিল আমার বাবাকে, ডিবির হারুনকে দিয়ে, যে আমাকে 25 গ্রাম 1 আসনের এমপি বানিয়ে দেওয়া হবে, সব মামলা তুলে দেওয়া হবে। আমরা যাই নাই। এখনো বাংলাদেশের জনগণকে বলছি, আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা কিন্তু জানেন যে 5ই আগস্টে হাসিনার কি হয়, পদত্যাগ। কিন্তু তার আগের ঘটনাগুলো এখন বাড়ায় কেন? এতদিন বাড়ায়নি কেন? 2025-এর নির্বাচনে সমন্বয়ক ভাইরা সে সময় আন্দোলনকালীন ছিল, তাদের 50 কোটি টাকা অফার করা হয়েছিল, প্লাস 5টা আসন দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরেও কিন্তু ছাত্ররা আন্দোলন করা বাদ দেননি। কারণ কি জানেন? অত্যাচার নির্যাতনের শিকার তারা। তো যাক না কেন, আজে বাজে কথা বলে লাভ নাই। বাট চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়েশই কেবলমাত্র থাকতো তাহলে 24-এর জাতীয় নির্বাচনে আমাদেরকে 5 কোটি করে টাকা এবং 10টা আসনের অফার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। আমাকে 7 মাস কারাগারে রাখা হয়েছিল, সলিটারি কনফাইনমেন্টে টর্চার করা হয়েছিল, আলো বাতাস দেখি নাই 7 মাস, শুধু কারোর সাথে কথা বলতে পারি নাই, খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অফার করা হয়েছিল আমার বাবাকে, ডিবির হারুনকে দিয়ে, যে আমাকে 25 গ্রাম 1 আসনের এমপি বানিয়ে দেওয়া হবে, সব মামলা তুলে দেওয়া হবে। আমরা যাই নাই। এখনো বাংলাদেশের জনগণকে বলছি, আমরা ক্ষমতার জন্য পাগল পাড়া নই। আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না। আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন, বুঝুন, এবং অল্প কিছুদিন পরে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন। আর একটা বিষয়, এইটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশের 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের, ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ, সমন্বয় ছিল, অংশগ্রহণ ছিল। যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটিকে তৈরি করেছিলাম, সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না। এই যে সমন্বয়ে কোটা চালু করা হয়, এই কথাটি এজন্যই বলছি, কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে, ছাত্র প্রতিনিধি কোটা। বাংলাদেশে 5ই আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা, সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয়, বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয়, এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয়, এই জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন আমি সাংবাদিক বন্ধুসহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা, বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখছি, বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো করেছে, তারাই এখন
নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। লজ্জা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না, তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। সেই জায়গা থেকে বলতে চাই, আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি, এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো, এইটা একটা সূচনা। এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেব, আমরা অমুক জায়গায় কোটা দেব, তমুক জায়গায় কোটা দেব। এটার অর্থ কি জানেন? এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন, আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ক্ষমতায় যাব, আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের কতিপয় উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না। আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তারা আমাদের সম্মানের পাত্র। আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, দেখেন নাই? নিগৃহীত করা হয় নাই, তাদের ছেলে মেয়ে নাতি নাতি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই। ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে, যার সূত্র তো বললাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট, আমরা ক্ষমতার লোভে লোলুপ নই, আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি। 18 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হতো না। আমরা আগেও বলেছি, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। আমরা কোটা আন্দোলনের আগে বলেছিলাম, আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক, কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না। ঠিক একইভাবে বলছি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের, যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে, যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু কোটা নয়। আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছেন, শহীদ পরিবারদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখনো দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, চোখের অশ্রু ঝরাচ্ছেন, দেখেন নাই? এখনো শাহবাগ অবরোধ করেন, তারা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। কেন ভাই? এই 6-7 মাস হয়ে গেল, 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? দল গঠন করেছে। আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন। আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাঠাইতে লেট করতেছে আমাদের অনেক ভাইরা, তারা জীবন হারিয়েছেন। আমরা দেখেছি তারা কি করেছেন, তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে ব্যস্ত। আমার মুখের কথা নয়, যারা শহীদ হয়েছেন, আহত পরিবার রয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের কাছে যান, আপনারা খোঁজ খবর নেন। তারা এখন খুলে বলতেছে বাস্তবতা, যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, বলে আসেন আপনারা নাম লেখেন, এই ডকুমেন্ট সাবমিট করেন, এই প্রোগ্রামে আসেন, এইটা করেন, উপস্থিত হন, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয়। মূলত তারা এখন বলতেছেন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে এবং তারা আমাদের যে চিকিৎসা, আমাদের যে পুনর্বাসন, এই কার্যক্রমগুলো আরো বিলম্বিত করতেছে, যেন তারা সামনে আমাদেরকে আরো বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে।
আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরকে দায়িত্ব দেন, এই যে শহীদ পরিবার তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। এই যে যারা আহত হয়েছেন, যারা এখনো কাতরাচ্ছেন, তাদের ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। চ্যালেঞ্জ করে বলছি, আপনারা তো 6 মাসও পারেন নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, দেখুন আমরা বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছি, এই যে বাংলাদেশের 5 আগস্টের পরে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম, এর ফলাফলটা কি এখন দেখছেন? এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছেন। ঠিক, চাঁদাবাজি করছেন না? ধিক্কার। বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে। আবার আমরা দেখছি যে এই সমন্বয় কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছেন। মোংলা পোর্টের কর্মচারী, কি জানো, মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন। অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগিয়ে এলাকায় শোডাউন দিচ্ছেন, মিটিং মিছিল করতেছেন। অনেক উপদেষ্টাদের পিএসকে আমরা দেখলাম, তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই হলো বাংলাদেশের 5 আগস্টের পরে যে চালু করা নিরপেক্ষতা, নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি। আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে একটি গোষ্ঠী, একটি গ্রুপ, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনার যে সার্বজনীনতা, বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার প্রতি বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা, সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। আমরা দেখেছি যে এই যে সদ্য সমাবেশ, আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব, তিনি বলেছেন, তিনি তার উদ্বেগ, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন। একটা মানে অস্থির পরিস্থিতির কথা তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের এই অবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা এতটা অসহিষ্ণুতার দিকে যাচ্ছে, যেটা স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি স্বরূপ। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো কেমন লাগে। আর আজকের ভিডিও ছিল এতটুকুই।